সত্যজিৎ রায় প্রয়াত হয়েছিলেন এপ্রিলের 23 তারিখ 1992 সালে। তার ঠিক 21 বছর পর এপ্রিল মাসেরই 3 তারিখ আমানুল প্রয়াত হন। এই সামনের 3রা এপ্রিল তার দ্বাদশ মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আজকে আপনার সাথে কথা বলবো। আপনার পরিচয় দেওয়াটার কোনো প্রয়োজন বোধহয় পড়বে না, হুম, সবাই চিনতে পারবে। তারপরেও এখানে একটা নোট দেওয়া দরকার যে এই আলোচনায় আপনি আপনি নিজেই একজন মুখ্য চরিত্র, কারণ আপনার মার স্মৃতি কথা, আমানুলের স্মৃতি কথায় যে জিনিসটা জানা যায় যে আপনার বাবার সাথে যেমন তার সুসম্পর্ক ছিল, আপনার সাথেও সখ্যতা কম ছিল না। তাই জন্য এটা এই হ্যাঁ। গল্পের আপনিও একজন নায়ক। হুম, যেভাবে সমস্ত গল্প শুরু হয়, আমি জানতে চাইব কিভাবে প্রথম দেখা হলো। প্রথম দেখা হলো মানে আমার যতদূর মনে পড়ে আমরা প্রথমে থাকতাম লেক অ্যাভিনিউর বাড়িতে, 31 লেক অ্যাভিনিউ। এবং আমরা সে বাড়ি ছেড়ে 3 নম্বর লেক টেম্পল রোডে উঠে যাই 1959 সালে। এবং অপুর সংসারের সময়, অপুর সংসার শেষ করে আমরা 3 নম্বর লেক টেম্পল রোডের বাড়িতে উঠে যাই। এবং আমার যতদূর মনে পড়ে যে লেক টেম্পল রোডেই উনি প্রথম আমাদের বাড়িতে এসছিলেন। এবং প্রথম আমানুল কাকার সঙ্গে, মানে প্রথম আমানুল কাকার আবির্ভাব হয় 3 লেক টেম্পল রোডের বাড়িতে। এবং উনি বেশ কিছু ওর তোলা ছবি বাবাকে দেখিয়েছিলেন, বাবার খুব পছন্দ হয়েছিল। তারপর বাবারও কিছু উনি ছবি তোলেন, এবং তখন খুব একটা গুরুত্বপূর্ণ সময় ছিল, কারণ তখন ঠাকুমাও বেঁচে। এবং বেশ কিছু উনি ছবি তুলেছিলেন লেক টেম্পল রোডের বাড়িতে আমাদের পরিবারের। এবং আমি তখন খুবই ছোট, বুঝতেই পারছেন। এখন সেসব ছবি দেখে বাবার খুব পছন্দ হয়েছিল, খুব পছন্দ হয়েছিল। এবং চট করে উনি আমানুল কাকাকে ভীষণভাবে আপন করে নেন। এবং উনি বলেন যে দেখো, আমার ছবির তো কোনো সেইভাবে প্রোডাকশন ফটোগ্রাফার নেই। তো তুমি যদি মাঝে মাঝে আসো, ধরো কলকাতায় অন্য কাজ নিয়ে এলে, তখন হয়তো আমাদের শুটিং চলছে, সেই শুটিংটা তুমি যদি কভার করো তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ আমার সত্যি কথা বলতে কি কোনো প্রোডাকশন ফটোগ্রাফার নেই। তো আমানুল কাকা খুব খুশি হয়ে সেটা উনি করেছিলেন, কারণ উনি দেবী ছবি থেকে প্রোডাকশন স্টিল তুলতে শুরু করেন। এবং অসাধারণ কিছু ওর ছবি রয়েছে। এই আমি যে পাশে ওর ছবিটা দেখতে পাচ্ছি, যে বইটা উনি ধরে রয়েছেন, সেখানেও দেবীর কিছু ছবি রয়েছে। এবং দেবী থেকে কিন্তু একেবারে টানা টানা এরকম, মানে কোনো, মানে একটা বছরও ছিল না যখন উনি আসতেন না এবং আমাদের বাড়িতে আসেননি, দেখা করেননি। এবং মানে আমাকে ডাকনামে উনি ডাকতেন। মানে আমার ডাকনাম হচ্ছে খোকন, অনেকেরই খোকন ডাকনাম। তো উনি খোকন বলে আমাকে ডাকতেন। এবং আমার ঘরে যথেষ্ট সময় কাটাতেন, আড্ডা মারতেন। এবং ওই বয়সেও আমাকে ভীষণভাবে একটা আপন করে নিয়েছিলেন আর কি। তো ছবি দেখাতেন, আমারও ছবি তোলার একটা শখ ছিল, তখন আমি বক্স ক্যামেরায় টুকটাক ছবি টবি তুলি। এবং আরেকটা ব্যাপারে আমার ভীষণ ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে এডিটিং পর্ব। ছবির এডিটিং পর্বতে আমি খুব যেতাম, এবং এই এডিটিং জিনিসটা আমাকে খুব মানে ফ্যাসিনেট করতো, যেটাকে বলা যায়। এবং তারপর একদিন দেখলাম উনি ঢাকা থেকে এসে হাজির, বাড়িতে এলেন একটা ছোট্ট বাক্স নিয়ে। সেই বাক্সর মধ্যে একটা ফিল্ম কাটার কাঁচি এবং একটা সিমেন্ট, তখন সিমেন্ট দিয়ে ফিল্ম জুড়তে হতো। এবং সেটা এনে বললেন যে এইবার এইবার তুমি এডিট করো। এবার তুমি তো নানা রকম সব এডিটিং, বাবার এডিটিং এর ওখান থেকে সব ছবি টবি যেগুলো বাতিল হয় সেগুলো তুমি বাড়িতে নিয়ে আসো, বাড়িতে তুমি কাটাচোড়া করো। এই নাও, তোমার জন্য আমি সিমেন্ট এবং কাঁচি এনেছি। তো মানে সত্যি কথা বলতে কি, এডিটিং এর হাতে খড়ি কিন্তু সামানুল কাকার জন্যেই। তো এবং ভীষণভাবেই উনি আসতেন, চিঠি লেখালেখি হতো, কারণ এই বইতেও বাবার বেশ কিছু চিঠি আছে ওকে লেখা। এবং উনি খুব, মানে একেবারে আহ, ভীষণভাবেই উত্তর দিতেন সেই চিঠিগুলোর। কাজে যোগাযোগ সব সময় ছিল, ফোনেও যোগাযোগ ছিল, আসতেনও। এবং আমার, মানে সত্যি কথা বলতে কি ওর কারণ একটা মানে বাবার প্রোডাকশন ফটোগ্রাফার কেউ ছিলেন না, সেটা তো আমি বলেইছিলাম। আমাদের একজন আসেন, নিমাই ঘোষ আছেন, যিনি গুপি গাইন থেকে শুরু করেছিলেন। কিন্তু গুপি গাইনের আগের পর্বটা কিন্তু উনি প্রচুর কভার করেছিলেন আমানুল কাকা, এবং যেটার জন্য আমরা একেবারে ওর কাছে চিরঋণী হয়ে থাকবো। কারণ ওই বয়সের বাবার ছবি কিন্তু বিশেষ কারুর কাছে নেই। ছবি শুটিং করছেন এবং লোকেদের, মানে
আর্টিস্টদের মানে নির্দেশ দিচ্ছেন ইত্যাদি, ওই ধরনের ছবি টবিগুলো অসম্ভব সুন্দর সব ছবি। তা বেশ কিছু ছবি তো এই বইতেও রয়েছে। আর উনি ঘরে বাইরেতেও এসছেন, এবং আমার ঠিক মনে নেই, সেটা আপনি হয়তো বলতে পারবেন, যে লাস্ট তিনটে ছবিতে উনি এসেছিলেন কিনা, কোনো কাভারেজ করেছিলেন কিনা। মানে গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক, এই তিনটে ছবি উনি কাভারেজ করেছিলেন কিনা আমার কিন্তু মনে পড়ছে না। কিন্তু খুব রেগুলারলি উনি আসতেন। এবং এটাও একটা চিঠিও আছে এই বইতে, যে উম, মানে আমার যখন পুত্র হয়, সৌরদীপ জন্মায়, তো তারপরে উনি এক চিঠি লিখেছিলেন যে তখন ওর শরীরটা বোধহয় খুব একটা ভালো যাচ্ছিল না আমানুল কাকার, তো আশাটাও অনেকটা কমে গেছিল। তো তো উনি লিখেছিলেন, বাবা লিখেছিলেন যে অন্তত একবার এসো, আমার নাতির মুখটা একবার দেখতে এসো একবার। তো উনি সেটা এসছিলেন, এবং বাবা চলে যাওয়ার পর তো উনি এসেইছেন, এবং অনেক কিছু কাভারেজ করেছেন, বাড়িতে বসে অস্কারটা তুলেছেন ইত্যাদি, অস্কারের ওই স্ট্যাচুয়েট যেটা উনি পেয়েছিলেন রূপসজ্জায়, তো সেটা উনি তুলেছেন। তারপরে উনি আসতেন এবং রেগুলারলি একটা ফোনে যোগাযোগ রাখতেন। তারপর অসুস্থ হয়ে গেলেন, যোগাযোগ কমে গেল, এই হচ্ছে ব্যাপার। হুম। ওনার মনের ভিতরে আপনারা ছিলেন তো। হুম। আপনার নাম যে বাবু, আপনাকে যে সিমেন্টটা দিয়েছে, এই গল্পটা আমরা প্রায় সবাই জানি। আচ্ছা। এবং এবং সাথে একটা কবিতাও ছিল, 8 মিলিমিটার ডিরেক্টর। হ্যাঁ, হ্যাঁ, ছিল তো অবশ্যই, অবশ্যই, এবং নিশ্চয়ই। আপনার কথা যখন বলতেন, গভীর আবেগে সেই কথাগুলো আসতো। এবং হুম, হুম। আপনি আপনি আমাদের মানসপটে আসলে ওই যে আপনার 29 বছরের যে সন্দীপ রায়, সেটা সেইভাবেই ছিল। আপনি যে বাস্তবে বুড়ো হয়ে গেছেন সেটা আমাদের কখনো মনে হয় না, যে কারণ আমরা ছবিগুলো দেখি তো, যে ছোট সন্দীপ 61-এ হ্যাঁ, সন্দীপ, সেই। তারপর একটু বড় হলো, তারপরে আরেকটু বড় হলো, তারপরে ওই বিষয়গুলোতে যাব। তার আগে ইনফ্যাক্ট উনি আমার মানে যখন আমি প্রথম ছবি ফটিক চাঁদ করি, তখন উনি এসছেন, এবং তখন ওর অনেক আমার ঘরে আমার অনেক ছবি টবি তোলা টোলা হয় টয় আর কি, এই হচ্ছে ব্যাপার। কাজেই সেইটা ছিল জানেন। এবং উনি আরেকটা জিনিস আমি দেখেছিলাম, যে আস্তে আস্তে ছবি তোলার রীতি পদ্ধতি পাল্টাচ্ছে, উনি সেটা ভীষণভাবে খাপ খাইয়ে নিয়েছিলেন নতুন টেকনোলজির সঙ্গে। এবং যেটা আমার খুব, মানে তখনও তো ফিল্মের যুগ, তখন তো আর মানে অ্যানালগের যুগ, তখন তো আর ডিজিটাল ফরম্যাট আসেনি। কিন্তু অ্যানালগেও বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং নানা রকমের উন্নতি হয়েছে, এবং সেগুলো কিন্তু উনি ভীষণভাবে চট করে আয়ত্তে এনে ফেলেছিলেন ওই ওই নতুন টেকনোলজিটা। এবং উনি খুব মানে সেটা সেটা ভীষণভাবেই সজাগ থাকতেন, যে নতুন কি ঘটছে, নতুন কি হচ্ছে, কি ফিল্ম বেরোলো, কি ক্যামেরা বেরোলো, এরকম এই অসম্ভব খোঁজ খবর রাখতেন। এবং ভীষণ ওই দিক থেকে ভীষণ একটা পাণ্ডিত্য ছিল ওর, যেটা যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, কারণ তখন ওর অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু তাও মানে ভীষণভাবেই উনি খোঁজ খবর রাখতেন, এবং সেটাকে উনি মানে অ্যাপ্লাই করতেন নিজের কাজে আর কি। এটা 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 খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমার মনে হয়। এবং অসম্ভব ভালো, মানে কোয়ালিটি ছিল ওর, ছবির কোয়ালিটিটা অসম্ভব ভালো ছিল, এবং সেটা তো বইটা দেখলেই বোঝা যায়, খানিকটা আন্দাজ করা যায়, যে ভীষণ ভীষণ সুন্দরভাবে জিনিসটা প্রডিউস করা হয়েছে। এবং অসাধারণ সব ছবি রয়েছে, যেগুলো আহ মানে আমি তো বললাম যে সেই সময় তো আর কেউ ওইভাবে বাবার ছবি তোলেননি উনি যেভাবে তুলেছেন, এবং বছরের পর বছর। সেই সময় কি আমার খুব, মানে যখন আমি, ধরুন আমার যখন উনি প্রথম আমাদের বাড়িতে আসেন, তখন আমার কত বয়স, 6-7 বছর বয়স। আচ্ছা। 6 বছর, 6 বছর 7 বছর, এরকম একটা ব্যাপার আর কি। কাজে খুবই ছোট থেকে উনি আমাকে দেখেছেন, এবং মানে ভীষণ ভাবেই উনি আমার ঘরে থেকেছেন, আড্ডা ফাড্ডা মেরেছেন ইত্যাদি। আস্তে আস্তে যখন বয়স বেড়েছে আমারও, তখন ভীষণভাবেই একটা, মানে উনি সত্যি কথা বলতে কি আমাদের পরিবারের একজন হয়ে গেছিলেন, হয়ে উঠেছিলেন, আচ্ছা। মানে খুব দ্রুত। আমি বইটার মধ্যেই দেখলাম যে আপনি যখন বড় হচ্ছেন তখন একটা ছড়া লিখেছে ও ও, হুম। খোকন রে তুই একই হলি, অবাক কাণ্ড কি বা বলি, 8 মিলিমিটার থেকে 35-এ যে পড়লি বলে, ঠাকুর দাদা এবং তাহার পিতামশাই, দিদিমা, মা বাবা সবাই, মাপে জোকে কার মতো তুই, ছবি এঁকে দেখিয়ে দিত। বাবা। এটা কি মনে পড়ছে, মানে কোন কেন লিখেছিল, কোন মানে এটা কোন সময়, তবে 35 মিলিমিটার যখন বলছেন, তখন নিশ্চয়ই মানে 83-84 সালই হবে তখন। হ্যাঁ। মানে সেই সময় লিখেছিলেন বলে আমার বিশ্বাস। হ্যাঁ, উনি কিন্তু ওর কিন্তু আরেকটা যেটা ব্যাপার ছিল, সেটা ওর বইটা দেখলে, বইটা পড়লে বোঝা যায়, লেখার হাত ভারী সুন্দর ছিল। লেখাটা উনি ভীষণ ভালো, যেমন ছবি তুলতেন তেমন লিখতেন। কাজেই
ওই দিক থেকে মানে ভীষণভাবেই নানান গুণের অধিকারী ছিলেন আর কি, এই হচ্ছে ব্যাপার। আমি যতদূর বুঝতে পারছি যে সে একটা মূল সময় ছিল সিক্সটিজের দিকে, তখন আর কি বোধহয় বেশি ইন্টারাকশন হয়েছিল, তারপরে চলে গিয়েছিলেন। তারপর আবার 83-তে ফিরে আসেন যখন আপনার ফটিকচাঁদ হয়, হুম হুম এবং লেখায় দেখে যে বাবু ছবি করবে সেটা নিয়ে তার ভীষণ আগ্রহ। এবং হুম হুম লিখছেন যে প্রথম দিকে আসতে পারেননি, কিন্তু পরে যখন প্রিমিয়ার হলো তখন এসেছিলেন। হুম হুম হুম। ওই সময় কোনো স্মৃতি মনে আছে যে আহ, না, ওই সময়ের কোনো স্মৃতি মনে নেই, তবে আলাদা আলাদা করে এত অন্যান্য স্মৃতি আছে তো। মানে উনি আছেন, ছবি তুলছেন, এবং মানে সে ছবি আমাদের প্রিন্ট করে দেখাচ্ছেন, এবং সেটার তো একটা আলাদা মজা ছিলই যে নতুন কি কাজ করলেন। এবং উনি তো শুধু বাবার ছবি তোলেননি, বাংলাদেশের বহু জিনিস উনি কভার করেছেন, বহু ইভেন্ট উনি কভার করেছেন, এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। কাজেই সেই দিকটা তো ওর ছিলই। এবং মানে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন, এবং সেসব তো আছেই। কিন্তু যেটা ছিল একটা গভীর একটা ইন্টারেস্ট ছিল ফিল্মের প্রতি। এবং শুধু তাই নয়, মানে শুধু যে বাবার ছবি না, অন্যান্য সব ছবি দেখতেন মোটামুটি। সেগুলো নিয়ে বাবার সঙ্গে আলাপ আলোচনা হতো, এ হতো। শুধু স্বদেশী কেন, বিদেশি ছবির কথাও আমি বলছি। তো সেটা নিয়ে হতো, কাজে খুবই মানে খুবই মানে একটা কি বলবো, খুবই উনি 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 কিন্তু মানে কনস্ট্যান্টলি আমি যেটা দেখেছিলাম যে উনি উনি সব খোঁজ খবর রাখছেন, সব সারা বিশ্বের একটা খোঁজ খবর রাখছেন, এবং কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে। এবং তাছাড়া তো মানে বাংলাদেশ তো চষে ফেলেছিলেন ছবি তুলে, এবং সেসব তো আছেই, সেসব তো আমাদের সবসময় দেখাতেন। যখন পুরোনো ছবিগুলো দেখে তোলা ভীষণ একটা নস্টালজিয়ার মতো এসে যায় আর কি। যে এতজন, আর সত্যি কথা বলতে কি এখন সেসব ছবি দেখলে ভয় করে যে অর্ধেক মানে প্রায় 90% লোক সেই ছবিতে আর নেই আমাদের আমাদের মাঝে আর কি। এবং সেটা আরো আরো মানে ভীষণ ভাবেই একটা একটা অস্বস্তি বোধ হয়তো বটেই, যে যাদের ভীষণ ভীষণ আপন ছিল, যারা খুব কাছের লোক ছিল, যারা এই ছবিতে রয়েছেন, খুব মানে খোশ মেজাজে রয়েছেন ছবিতে, তারা আর এখন আমাদের মধ্যে নেই। এবং সেই সেই একটা ব্যাপার আছে, একটা তো টাইম ক্যাপসুল হয়ে যাচ্ছে জানেন, মানে এই যে উনি একটা টাইম ক্যাপসুল রেখে গেলেন আমাদের জন্য, এটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমার মনে হয়। আর তাছাড়া তো মাটির মানুষ ছিলেন, মানে কোনো রকমের কোনো আহ, কোনো কোনো প্রবলেম কোনো ছিল না। এবং যেখানে সেখানে থাকতেন, এবং আউটডোর টাউটডোরে তো আপনি জানেন যে আপনারা আমরা নানান জায়গায় থাকি, এবং সব সময় যে সব সুযোগ সুবিধা থাকে তা নয়। কিন্তু তার মধ্যে উনি অনায়াসে সব মানে আমাদের সঙ্গে থেকে যেতেন, আড্ডা টাড্ডা মারতেন, ছবি টবি তুলতেন ইত্যাদি। এবং তারপরে তো সেই ছবিগুলো দেখা হতো, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম কখন ওর ছবি প্রিন্ট হয়ে আসবে। কারণ তখন তো ডিজিটাল ফরম্যাট নয়, তখন তো আপনি দেখতে পাচ্ছেন না ইনস্ট্যান্টলি। মানে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম যে উনি বাংলাদেশ যাবেন, বাংলাদেশ গিয়ে ছবিগুলো প্রিন্ট করবেন, তারপর সে একটা খাম আসবে বাংলাদেশ থেকে, ছবির খাম। এবং সেই জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। এবং আম, আমি জানি না, মানে আমার 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 তো ওই ওই পিরিয়ডটা ওর মতো কভারেজ আর কেউ করেনি। মানে ওই বাবার ওই যে পিরিয়ডটা, আমি বলছি 59 টু, আমি তো মানে ঘরে বাইরে অব্দি বলবো। কারণ মানে তার মধ্যে অন্যান্য, তখন তো আমিও ছবি তুলতে শুরু করেছি, কিন্তু ওর ছবি তোলার হাতই ছিল আলাদা। কোনো এক সময় সম্ভবত ফটিক চাঁদের সময় বোধহয় আপনার একটা ইন্টারভিউ নিয়েছিল, ও লিখছে বইতে, কি জানতে চেয়েছিল মনে আছে? সেটা সেটা আমার পরিষ্কার মনে নেই জানেন, কিন্তু জেনারেল সব ব্যাপার নিয়ে, বিষয় নিয়ে, মানে আমার পড়াশোনার ব্যাপার নিয়ে, এইসব এইসব ব্যাপার নিয়ে কথা হতো আর কি। কি মানে কিসে ইন্টারেস্ট হচ্ছে, বিশেষ করে ছবি করার আগে যে ব্যাপারটা ছিল। এবং সেটা সেটা সবসময় ওর সঙ্গে কথা হতো। পরিবার নিয়ে তো কথা হতোই, এবং অন্যান্য বিষয় নিয়েও কথা হতো, এবং খুবই খুবই যেটা মানে ভীষণভাবেই আহ, আমি সবসময় যেটা বলবো যে মানে এরকম, মানে উনি যখন চলে গেলেন, উনি উনি ফোন করতেন। তারপরে যখন একটু অসুস্থ হয়ে গেছেন তখন উনি মাঝে মধ্যেই ফোন করতেন। আম, যোগাযোগটা কিন্তু উনি উনি রেখেছিলেন জানেন, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে হয়, যে বাবা চলে যাওয়ার পর অনেকে কিন্তু আর আমাদের বাড়ি মুখো হননি। অনেকে, আমি নাম করব না, কিন্তু অনেকেই তখন আসতেন, তারপরে আর আসা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমানুল কাকা
একদম আলাদা মাপের মানুষ ছিলেন। উনি সব সময় যোগাযোগ রাখতেন, খোঁজ খবর নিতেন। আর যখন সৌরদীপ বড় হচ্ছে, আমার পুত্র সৌরদীপ বড় হচ্ছে, তখনও যখনই উনি কলকাতা আসতেন, আমাদের বাড়িতে আসতেন, ছবি তুলতেন, ইত্যাদি করতেন। আমাদের সঙ্গে যোগাযোগটা উনি রেখেছিলেন বাবা চলে যাবার পরও। সেটাই সেটাই হচ্ছে আসল যোগাযোগ, সেটাই হচ্ছে আসল, মানে যাকে বলবো যে পরিবারের একজন হলে যেটা হয় আর কি। তো সেটা ছিল যে উনি কিন্তু আমাদের কাছে বাইরের মানুষ ছিলেন না, উনি আমাদের কাছে অত্যন্ত আপন একজন ছিলেন। এবং যিনি সব সময় আমাদের খোঁজ খবর নিতেন, বাবা চলে যাবার পরও খোঁজ খবর নিয়েছেন, বিশেষ করে মার খোঁজ খবর তো নিয়েইছেন। এবং সেটা উনি সব সময় নিতেন, এবং সব সময় নানা রকমের কথা হতো। এই এখানে কি হচ্ছে, ছবি কি হচ্ছে, এখানকার অবস্থা, সেসব নিয়ে কথা হতো। কাজেই একটা ইন্টারেস্ট তো, একটা ভ্যারিড ইন্টারেস্ট ছিল, কাজেই সব সব বিষয়ে কথা হতো। এবং মানে জানেন তো, মানে কয়েকটা ব্যাপার আছে যে কয়েকজন লোক চলে গেলে সেই শূন্যস্থান আর পূরণ হয় না। মানে সেটা কিন্তু ওর ক্ষেত্রে আমি মানে ভীষণভাবেই এটা অনুভব করি যে আমানুল কাকা একজনই ছিলেন, আর হবেন না। এবং ওরকম অদ্ভুত একটা সিম্পল, অথচ একটা খুব একটা একটা পাওয়ার, একটা পাওয়ার ছিল, জানেন তো, একটা সেটা ছিল। এবং সেটা একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল যে ছোটখাটো দেখতে ছিলেন, সবই ছিলেন, কিন্তু আম, মানে যেটা হতো, একটা পার্সোনালিটি ছিল, যেটা উনি ঘরে এলে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশনে ঘরটা ভরে যেত। এইটা একটা হতো যে মানে উনি এলে যে আমরা মানে একটা খুশি খুশি অনুভব করতাম যে যাক আমানুল কাকা হাসছেন, এরকম একটা ব্যাপার। কাজে সেটা ছিল, সেটা কিন্তু সকলের ক্ষেত্রে হয় না। কিন্তু উনি ঘরে ঢুকলেই ঘরটা কিরকম একটু আলো হয়ে যেত, এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে তফাৎ অন্যান্যদের সঙ্গে। এবং এটা এটা আমি সবসময় এখন অনুভব করি। এবং বিশেষ করে ওর 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 ছবি তোলার যে হাতটা ছিল, যে কম্পিটেন্স ছিল, যে একটা অদ্ভুত একটা জ্ঞান ছিল, মানে এই এই ফিল্ম টেকনিক এবং এই ছবি তোলার এই পদ্ধতি, এবং নানা রকম ক্যামেরা উনি ব্যবহার করেছেন, এবং নানা রকম এক্সপেরিমেন্ট করেছেন, করেছেন। এবং সেটা খুবই মানে খুবই উঁচু উঁচু স্তরের এক্সপেরিমেন্ট বলে আমার মনে হয়, এখনো মনে হয়। এখনো সেই ছবিগুলো দেখলে যথেষ্ট ইম্প্যাক্ট, ছবিগুলো কথা বলে। এটাই হচ্ছে আসল কথা। আপনি বলছেন যে ও অনেক টেকনিক অ্যাপ্লাই করতো মানে অ্যাহেড অফ হিস টাইম। হুম। যেমন ওর ছবি আছে সূর্যাস্তের মাঝে দুজন কৃষক যা হাঁটছে। তো এখন নর্মালি ছবি তুললে সূর্য অনেক ছোট হয়ে যায়, হুম। কৃষককে দেখাই যাবে না। হুম। তো এটা যে ১,৫০০ মিলিমিটার টেলিফটো দিয়ে আর করলে হ্যাঁ, হ্যাঁ, পার্সপেক্টিভ হ্যাঁ, কম্প্রেশন হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা আমি ওর সময় কাউকে করতে দেখিনি, যে এই জিনিসটা হুম। যে বের করা। আহ, আমি তো বললাম উনি নানা রকম এক্সপেরিমেন্ট করতেন। এবং উনি এক সময় ঘরে বাইরের সময় আমার মনে আছে উনি একটা ফিশাই লেন্স কিনেছিলেন। এক্স্যাক্টলি। এবং সেই ফিশাই লেন্সে নানা রকমের মানে কি বলবো কারসাজি করেছিলেন, যেগুলো ভীষণ মজার এবং যেগুলো খুব ইনভেন্টিভ। আমি বলবো যে ফিশাই জেনারেলি সবসময় যে সকলে খুব একটা ঠিক মতো ব্যবহার করে তা নয়, কিন্তু একটা ভীষণ ডিস্টরশন হয় তো, এখন সব একটা অদ্ভুত একটা ব্যাপার হয়। তো সেটা উনি উনি একটা এবং সেটা নিয়ে বহু উনি ছবি তুলেছিলেন, এবং খুব ইন্টারেস্টিং সব ছবি তুলেছিলেন। সেটা আমার মনে আছে, কারণ উনি সবসময় কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন শেষ দিন অবধি বলে আমার মনে হয়, এবং যেটা খুব ইম্পর্টেন্ট বলে বলে আমি মনে করি। এই জন্যই কথাগুলো বলা দরকার যে আপনারা দেখেছেন, তো এই এই কথাগুলো যদি না বলি তাহলে হারিয়ে যাবে এক পর্যায়ে, তাই জন্য না, পয়েন্টটা একটা জিনিস আমি বলি যে এখন এটা খুব অদ্ভুত ব্যাপার এখন আমি ন্যাচারালি আমিও বহুদিন থেকে ছবি তুলছি। মানে আস্তে আস্তে নেগেটিভ গুলো যেটা হয় আর কি, কিছু কিছু নেগেটিভ হয়তো একটু ময়লা পড়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, ইত্যাদি। তো তখন আমানুল কাকা এসেছিলেন, আমানুল কাকাকে আমি বলেছিলাম যে তো তুমি তো বহুদিন থেকে ছবি তুলছো, তুমি তুমি ছবিগুলো মানে রক্ষা করছো কিভাবে, বা নেগেটিভ গুলো রক্ষা করছো কিভাবে, মানে এগুলো নোংরা হয়ে যাচ্ছে না, বা ফাঙ্গাস ধরছে না, বা এ ধরছে না। তখন উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন। তখন বলেছে তুমি, এটা খুব সিম্পল ব্যাপার, থুতু, তুমি থুতু দেবে ওখানে। তারপরে মোটামুটি একটা মানে টিস্যু পেপার বা ওই ওই গেঞ্জির যে কাপড়টা হয় সেটা দিয়ে একটু মুছলে দেখবে একবারে সাপ, একবারে ফিল্ম সার্প এটা খুব একটা, এটা কিন্তু কেউ আমাকে বলেনি। এবং সেটা আমি ভীষণ ভাবেই ফল পেয়েছি। এই এই ধরনের জিনিস উনি বলতেন, এবং সেটা খুব খুব মানে হয়তো খুবই প্রিমিটিভ, হয়তো শুনতে খুবই একটা কিরকম একটা লাগবে, কিন্তু অসম্ভব কাজের জিনিস। না, এটার আমি যেটা চাক্ষুষ সাক্ষী।
আমি দেখেছি। এই জন্যই ভাল লাগছে যে এই যে এই আপনার সাথেও নিশ্চয়ই অন্তরঙ্গ ছিল বলেই বলেছে, কারণ সব কথা সবার হ্যাঁ, সাথে বলতো না এগুলো। হ্যাঁ, সকলের সামনে তো এটা বলা যায় না। হ্যাঁ, আমি একটু প্রসঙ্গ আহ, ঘুরাচ্ছি। ওনার লেখায় আরেকটা বড় চরিত্র হচ্ছে মারি সিটন। মারির সাথে সেই ওনার সময়টা, সম্পর্কটা নিয়ে সেই একটু হ্যাঁ, আলোচনা করবেন? কারণ মারি সিটনের বইতেও আমানুল হকের মানে আমানুল কাকার মেনশন রয়েছে। মারি সিটনের যে বাবার উপর যে বায়োগ্রাফিটা লিখেছিলেন, পোর্ট্রেট অফ এ ডিরেক্টর, সেখানে আমানুল কাকার যথেষ্ট মেনশন রয়েছে, উল্লেখ রয়েছে। তো এখন আর ওই সময়টা খুব ইন্টারেস্টিং ওই কারণেই যে তখন মারি সিটনও আসছেন আমাদের বাড়িতে খুব ঘন ঘন বাবার জীবনী লেখার জন্য। এবং যে কারণে মারি সেডনের বইতে প্রচুর আমানুল কাকার ছবি ব্যবহার করা হয়েছে। কারণ কিছু কিছু সব সময়কার ছবি তো আর কারোর কাছে ছিল না, আমানুল কাকার কাছেই ছিল। এবং যে কারণে একটা ওর সঙ্গেও ভীষণ একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তো সেই সময়টা বিশেষ করে 60 দশকের একেবারে গোড়ার কথা আমি বলছি, যে যখন উনি মানে এই এইসব পরপর পরপর কাঞ্চনজঙ্ঘা অভিযান টভিযান ইত্যাদি করছেন একেবারে 60 দশকের গোড়ায়, তখন মারি সিটন খুব ঘন ঘন আমাদের কলকাতা আসতেন, বাবার উপরে জীবনী লিখছেন বলেই কলকাতা আসতেন, আমাদের বাড়িতে ঘন্টার পর ঘন্টা থাকতেন। এবং একটা টাইপরাইটার মেশিন নিয়ে এসেছিলেন, সেটা নিয়ে উনি টাইপ করতেন এবং অনবরত সিগারেট খেয়ে যাচ্ছেন, সেটা আমার মনে আছে। তো কাজী তার মধ্যে আমানুল কাকা এসে হাজির এবং আমানুল কাকার সঙ্গে আড্ডা মারা শুরু হয়ে গেল। কাজী আমানুল কাকা কিন্তু মারিসিডেনকেও খুব বেশি করে পেয়েছেন, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ উনি উনি যথেষ্ট মানে তার তার আগে আইজেনস্টাইনের ওপর জীবনী লিখেছেন কাজী খুবই খুবই ইম্পর্টেন্ট একজন মহিলা ছিলেন। আমানুল কাকা খুব সাহায্য করেছে ওকে, বিশেষ করে ভিজুয়ালের দিক থেকে, ছবি দেওয়ার দিক, যে কারণে মারিসিটন মানে এলেই আম, আমানুল কাকার কথা বলতেন এবং শেষ দিন অব্দি বলেছেন। হুম। তো ওর একটা স্বভাব ছিল যে সাথে টেপ রেকর্ডার নিয়ে যেত, ও চালিয়ে দিত, তখন সত্যজিৎ রায় বাবুর সাথে যে আলাপগুলো হচ্ছে সেগুলো রেকর্ড করে রাখতো। হুম। এটা কি আপনি জানতেন তখন, কিংবা এটা নিয়ে কোনো স্মৃতি আছে? এটা নিয়ে কোনো স্মৃতি নেই, কিন্তু উনি এটা ওদের চুপি চুপি করতেন বোধহয়, হ্যাঁ, নাকি? হ্যাঁ, চুপি চুপি করতেন এবং এটা আপনার তো বাবা খুব ধরে ইন্টারেস্টিং। ফেলেছিলেন না একদিন। না, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। এটা কি বাবা জানতে পেরেছিলেন যে উনি উনি রেকর্ড করছেন? তো ওই যে হয় হয় না যে ক্যাসেটটা শেষ হয়ে গেলে খট করে হ্যাঁ। বন্ধ হয়ে যায়, হ্যাঁ। একদিন ওরকম খটাস করে বন্ধ হয়ে গেছে, তখন আপনার বাবা বলছেন, তোমার যন্ত্রটা কি বন্ধ হয়ে গেল? তো এরকম একটা ছিল তো। আপনার বাবা জেনেছেন, কিন্তু হ্যাঁ। যেহেতু স্নেহ করতেন কিছু বলেননি। হ্যাঁ, অবশ্যই। না না, সেটা উনি করলে উনি মানে বাবা আচ্ছা, কোনোদিন আপত্তি করতেন না। আপনি আর জানতেন না উনি এটা? বলেও যদি করতেন তাহলে বাবা কোনোদিনই আপত্তি করেননি। তবে আরেকটা জিনিস আমার জানার ভীষণ ইচ্ছে করে, যে ওর যে এত হাজারে হাজারে নেগেটিভ, তার কি অবস্থা। কিছু কিছু আমরা, তবে আপনার যদি কোনো অন্য কিছু জানার থাকে আপনি অবশ্যই করতে না পারেন, না, কিন্তু আমার এটা নিয়ে ভীষণ একটু চিন্তা হয় মাঝে মাঝে, কারণ মানে আপনার নেগেটিভ তো, এই হচ্ছে ব্যাপার এখন তো, অন্যরকম একটা প্রথা। হ্যাঁ, কিন্তু নেগেটিভটা তো বাঁচিয়ে রাখতে হবে, তা না হলে তো মুশকিল, মানে তাহলে তো ওনার কাজ নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা আমরা চাই না যাতে হয়। বাংলাদেশের যে খুব সবচেয়ে বড় খুবই নামী প্রতিষ্ঠান আছে, সেখানে মানে ফটোগ্রাফি অ্যাকচুয়ালি শেখানো হয়, এবং হুম। সারা দুনিয়াতেই তার নাম আছে, দৃক। তো দৃকের সাথে তার সুসম্পর্ক ছিল জন্য কিছু অংশ দৃককে দেওয়া হয়েছে, ওদের আর্কাইভে আছে। আচ্ছা। আর অনেক তো কালেকশন, অনেক। আর কিছু কিছু আছে, স্পেশালি আপনার বাবার ছবিগুলো আমার কাছে থাকে। আর যেটা স্যাড, ও যে বইটা দেখছেন আর কি আপনার বাবাকে হুম। নিজের লিখেছিল, হুম। হুম। এগুলো আসলে অনেক আগে লেখার কথা ছিল, যখন একটু বয়স ছিল। হুম। কিন্তু ওর নানা রকম বিষয়ের কারণে এই জিনিসগুলো দীর্ঘায়িত হতে হতে যখন লিখেছে তখন আর শরীর কুলাতে পারছিল না। হ্যাঁ। সৌভাগ্য যে আপনার বাবাকে নিয়ে লেখা বইটা নিজে দেখে যেতে পেরেছেন, আরো দুটো বোধহয় দেখতে পেরেছেন নিজে। হুম। কিন্তু ওর যেটা ম্যাগনাম ওপাস, যেটাকে বলা হয় যে আমার দেশ চিত্রমালা, এটাও কিন্তু মানে কলকাতায় আসার পরে এই নামটা ওর মাথায় আসে আর কি। তো সেই বইটা ও দেখে যেতে পারেননি। তো আচ্ছা। এবং আমরা ছোটবেলা থেকে জানি বইটার এরকম নাম হবে, কিন্তু বইটা ছাপা হওয়ার পর যে শিরোনামটা হলো সেটাও আমরা ঠিক বুঝতে পারিনি এটা কেন বদলে গেছে। তো এইটাই আর কি, মানে ও বেঁচে থাকলে দেখে দেখে যেতে পারতো, বাট ছাপা হয়েছে, এটা একটা স্বস্তির বিষয়। কিন্তু এখন
শিল্প সত্ত্বের জগৎটা এরকম যে এটা কতগুলো প্রিন্ট হবে, ভবিষ্যতে আদৌ হবে কিনা, হুম। এটা পাবলিশারের উপর নির্ভর করে। আর হুম। যাই হোক, আমি নিজে কিছুদিন আগে গিয়েছিলাম, তখন আবার ওর ওর যে ম্যাগাজিন কাভার যেগুলো করতো, বিচিত্রা বলে একটা পত্রিকা ছিল, হুম। হুম। এখানে ঈদ সংখ্যায় ওর ছবি যেত, এবং সেগুলো ওর খুব মেজর কাজ ছিল। এবার গিয়ে আমি ব্যক্তিগত উদ্যোগে পাবলিশ করেছি। হুম। আমার শখ আছে ওর সাদা কালো পর্বের যেগুলো আছে, যেগুলো আনপাবলিশ, সেগুলো ওর উপরে বই করা। আচ্ছা, এই যে বইটা উনি ধরে রয়েছেন বাবার উপর, যে বইটা, এটা কি ইন প্রিন্টে আছে তো? প্রিন্টে আছে, মানে যারা পরিবেশক তাদের ওখানে ওয়েবসাইটে গেলে দেখা যায়। মানে আমি দেখেছি যে ওরা স্টকে আছে, বাট এরপরে আবার ছাপা হবে কিনা সেই বিষয়ে কোনো আহ, আলাপ হয়নি। কোনো একটু খোঁজ নিতে হবে জানেন, কারণ মানে এই বইটা অবশ্যই ইন প্রিন্ট এবং সকলের হাতে যাওয়া উচিত, এবং ডিস্ট্রিবিউশনটা ভালো হওয়া উচিত, কারণ এত সুন্দর একটা বই, একটা ছিমছাম বই, এটা সকলের হাতে যাওয়া উচিত। তা না হলে অন্য একটা কিছু ব্যবস্থা করা উচিত, এই হচ্ছে ব্যাপার। বইটা যাতে সকলের কাছে থাকে, সকলের কাছে যায়, সকলের হাতে পৌঁছয়, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা খুব প্রামাণ্য বই, কিন্তু সেই খুবই প্রামাণ্য বই, ভীষণ ভীষণই প্রামাণ্য বই। ওর যে কন্টেম্পোরারি তারা তো অনেক আগেই গত হয়েছেন, ওর যারা হুম। জুনিয়র হুম। ছিলেন তারাও গত হয়েছেন। মানে হুম। ওকে মনে রেখে যে সাহায্যের ওই যে একটা আহ, একার পক্ষে তো আমার একটু কষ্টকর হয়ে যায়। বটেই, অবশ্যই অবশ্যই। তো যারা ছিলেন তারা আর কি, বা ওই, তো এখন আমার মূল চেষ্টাটাই হচ্ছে ওকে ফিরিয়ে আনা। এই যে এইসব রেকর্ড করছি কারণ হচ্ছে যে না হলে কদিন পর ভুলে যাবে। আমানুল হক বলে যে কেউ আপনার ছিলেন। কি কোনো কোনো মানে ভারতবর্ষে আসার কোনো, মানে কলকাতায় আসার কোনো সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে? ইচ্ছা আছে। আমি আমি শুনেছি ভিসা এখন একটু জটিল হ্যাঁ, বুঝতে নানা পারছি, বুঝতে কারণে। পারছি। না, বাট আমি এটা বললাম এই কারণে যে আপনার সঙ্গে একবার সামনাসামনি মুখোমুখি কথা বলতে পারলে খুব ভালো হয়, কারণ আমাদের একটা রায় সোসাইটি আছে, যেটা আমরা গঠন করেছিলাম উনি চলে যাওয়ার পরে, টু প্রিজার্ভ হিজ হেরিটেজ আর কি, এই হচ্ছে ব্যাপার। তো প্রথমত ছবিগুলো যাতে মানে ফিল্মগুলো যাতে রক্ষা করা যায়, সেগুলো মোটামুটি আমরা করে আনতে পেরেছি। এখন যেটা হচ্ছে, এখন আমরা করছি ওর আঁকা ঝোঁকা ইত্যাদি, লেখা চিঠি পত্র ইত্যাদি। তাছাড়া ওর ছবি, উনি কিন্তু নিজেও প্রচুর ছবি তুলেছেন, এক সময় ছবি তুলতেন বাবা। কাজেই সেই সব নেগেটিভ রক্ষা করা, কাজেই মানে আপনি আমাদের সঙ্গে থাকতে পারলে খুব ভালো হতো আর কি, এই হচ্ছে ব্যাপার আমি যে। আমি সর্বান্তকরণে থাকার জন্য প্রস্তুত। হুম। এবং আমি ভাবছিলাম এই কথাটা আপনাকে বলবো কোনো এক ফাঁকে, তো আপনি হুম। নিজে বললেন, ভালোই হলো। আমি ফিজিক্যালি না আসতে পারলেও না, সে তো বটে, বুঝতে পারছি, হ্যাঁ। চেষ্টা করব আর কোনো কোনো হুম। কোনো উপায় আছে কিনা। কারণ এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ, মানে আমাদের কাছে, বিশেষ করে রায় সোসাইটির কাছে আমানুল কাকার লেগেসিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আমরা বাঁচিয়ে রাখতে চাই, যাতে ওর আঁকা মানে ছবি তোলা ছবিগুলো ভালোভাবে থাকে, ভালোভাবে প্রিজার্ভড হয়, মানে ভালোভাবে স্ক্যান্ড হয়ে থাকে আর কি। এবং সেটা ভীষণ প্রয়োজন, আর সেরকম যদি আদৌ কোনো মানে মেরামত করার দরকার হয়, সেটাও আমরা করতে পারি আর কি, ইচ্ছে করলে। সেরকম লোক আমাদের রয়েছে, খুব কম্পিটেন্ট লোক রয়েছে। কাজেই আমরা চাই ওর ছবিগুলো যাতে থাকে, মানে মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে থাকে, এবং খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, যেটা আমি বললাম যে একেবারে টাইম ক্যাপসিউল, কোনো কথা নেই। তো আমার মনে হয় যে ভীষণভাবেই দরকার ছবিগুলো প্রিজার্ভ করা, বিশেষ করে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট ছবি রয়েছে। আহ দেবীর তো কথা তো আগেই বললাম, দেবীর বেশ কিছু ছবি। এখন ফরচুনেটলি যেটা হয়েছে যে আমাদের কাছে উনি বহু ছবি পাঠাতেন, মানে উনি ছবি তুলতেন, পাঠাতেন, নিজেও নিয়ে আসতেন। কাজে সেসব ছবি সমস্ত আমরা স্ক্যান করে রেখেছি, আচ্ছা। এবং খুবই ভালো অবস্থায় রয়েছে সেসব ছবি। কিন্তু সেটাই তো সব নয়, ডেফিনেটলি ভাবনা চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে যে এখান থেকে যদি একটা পাবলিকেশন করা আচ্ছা। যায়, ওর ছবির একটা অ্যালবাম যদি একটা পাবলিকেশন করা যায়, কারণ এখন এখন এখানে কিছু কিছু বেশ ভালো, আর শুধু শুধু বাংলাতে নয়, আমি আচ্ছা। শুধু বাংলাতে চাই না, কারণ আমার আমার মনে হয় যে ওর ছবি একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছবি। কাজেই ওটা যদি আমাদের মানে বিদেশের কেউ ইন্টারেস্টেড হয়, সেরকম অনেকের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয়নি তা নয়, তারা বাবার উপর বই টই বার করেছেন, মানে তারা ভীষণ ইন্টারেস্টেড হবেন এই এই ছবিগুলো দেখতে পারলে। কাজে আমার মনে হয় খদ্দের আছে জানেন, ভারতবর্ষে তো খদ্দের ডেফিনেটলি আছে। বিশেষ করে আমানুল কাকার তো একটা নাম আছে ওর ফটোগ্রাফার হিসেবে, প্রচুর ছবি ওর কাছে রয়েছে, কাজে সেটা সকলেই জানেন। কাজে আমার মনে হয় একটা খুব বড় রকমের ভালো জিনিস হতে পারে।
আচ্ছা। আপনাকে বলা রইলো। না, আমি আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট, কারণ আমি ভাবছিলাম কি করে আপনাকে এই প্রসঙ্গটা তুলি, তা আপনি নিজে বললেন। আর আমাদের তো, আমার স্ত্রী এবং আমার দুজনেরই সবসময় কলকাতায় আসার ইচ্ছা থাকে, মনে থাকলো। আর হুম। সশরীরে না হোক, নানা উপায়ে একটা কিছু হবেই, সেটা আর আর কি এরকম মাথায় থাকে। ভাবেই হবে, এই জুমেই হবে সেই যদি হয়। ঝামেলা কেটে গেল। আচ্ছা, বহুত ঝামেলা, হ্যাঁ। আমি যখন গিয়েছি প্রথমে প্রচুর নেগেটিভ গুলো পেলাম, যেটা আপনার বাবার সেই ছবিগুলো ছিল খুব যত্ন করে রাখা, সেগুলো আলাদা করে রাখা, যেগুলি ক্যাটাগরি এড, সেগুলো হুম। যত্ন করে রাখা। তারপর সবকিছুই খুব গুছানো ছিল। তবে ওই যে ভলিউম অফ ওয়ার্ক অনেক বেশি, সেটা সেটা একটা চ্যালেঞ্জ। তবে ওর অনেক জিনিস আছে যেগুলো আর কি ও নিজেও কখনো সেটাকে মানে গুরুত্ব দেয়নি। আমার কাছে মনে হয় সেই জিনিসগুলো খুব জরুরি। যেমন আপনার সম্ভবত মনে থাকার কথা যে লাইফ ম্যাগাজিনে ফটো স্টোরি হতো, ভিলেজ হুম। ডক্টর এরকম 4-5টা হুম। ছবি দিয়ে স্টোরিটা হতো। হুম। হুম। এটা যে ও করতেন, পাকিস্তান অবজারভার বলে একটা পত্রিকা ছিল, সেখানে ও করতেন এটা, এরকম ফটো স্টোরি। বাংলাদেশে আমি কাউকে দেখিনি এরকম করতে। হুম। হুম। ওই যে আপনি বললেন না এক্সপেরিমেন্ট করার, তখন তো হ্যাঁ, ফটোশপ সেই। ছিল না। হুম। ওর একটা ছবি আছে, একটা বোতলের মধ্যে একটা পায়রা। তো আগে পায়রাটা প্রিন্ট করেছেন আলাদা, সেটা ছবি ঢুকিয়েছেন। তো ওই ভেরি অ্যাডভান্সড কাজ সেই হুম। সময়ের তুলনায়। ওর আবার ওর তো ড্রয়িং করতেন, সেই ড্রয়িং গুলো আছে। কিন্তু বেঁচে থাকা অবস্থায় এগুলোর প্রতি ও নিজে কেন জানি খুব একটা প্রকাশে আগ্রহী ছিলেন না। ওই যে বইগুলো করেছেন, হুম। আমার কাছে মনে হয় এই জিনিসগুলোকে মানে আমার প্রায়োরিটি হচ্ছে ওই জিনিসগুলোকেও আনা। ওর মতো যারা ছিলেন মানে ভারতবর্ষ হোক কিংবা পশ্চিমে হোক, হুম। ওর ওর অনেক কিছু আছে, মানে সেগুলোকে চেষ্টা হ্যাঁ, করছে। আমার মনে হয় এবার একটা ডেটাবেস তৈরি করা উচিত যে কি হ্যাঁ, আছে। হ্যাঁ, সেটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ শুধু তো সত্যজিৎ রায় নয়, মানে উনি তো বাংলাদেশের মানে প্র্যাকটিক্যালি গোটা ইতিহাসটা কভার করেছেন হ্যাঁ, ইন ফিল্ম। কাজেই আহ, ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হয় যে কি আছে আগে দেখা, আগে একটা স্টক টেকিং করা, যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তো সেটা করা খুব দরকার। আর গাছটা বাঁচানো, এটাই হচ্ছে ব্যাপার। এটা এখন ভীষণ কঠিন হয়ে গেছে জিনিসটা, আর বিশেষ করে কালার ফিল্মের দিক থেকে তো বটেই। কারণ উনি যেহেতু মানে অ্যানালগে সব কাজ করতেন, কাজেই মানে ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। কারণ কিছু খুব দারুণ সব কালার ফটোগ্রাফ আমি দেখেছি ওর সেই সময় তোলা ছবি। আমরা আমাদের বাড়িতে সব জিনিস থাক, এটা আমরা চাই। এবং আমরা যেহেতু সেগুলো সংরক্ষণ করছি, কাজে অন্যদের দেবার তো কোনো মানে হয় না। এখন আমরা যা করছি, যা এক্সিবিশন হয় বাবাকে নিয়ে, যা হয় সবই মানে আমরা অরিজিনাল কিচ্ছু দিই না, সব স্ক্যান্ড ইমেজেস, ডিজিটাল ইমেজেস গুলো দিই আর কি। কাজেই আমরা নিজে খুব ভালো আছি জানেন তো, মানে আমাদের কাছে রেখে জিনিসগুলো, মানে একটা আসলে অন্য হাতে গেলে যেটা হয় যে সে হয়তো খুব ভালোভাবে রাখলো, কিন্তু তারপরে সেই তারপরে কি, সেটাই তো আসল। এখন এটা এটা নিয়ে আমার একটু এই মাঝে মাঝে চিন্তা হয়, যে কারণে আমি টক করে কাউকে সেভাবে অরিজিনাল তো ছাড়ি না, একেবারে একেবারে বাড়িতেই থাকবে। এবং সেটা আমার মনে হয় যে আমানকার ক্ষেত্রেও করা উচিত, কাউকে সেটা না দিয়ে নিজেরা যতটা পারা যায় সংরক্ষণ করা, এবং কাছের লোকদের সঙ্গে যা ডিল করা আর কি, এই হচ্ছে ব্যাপার। অরিজিনাল জিনিসগুলো যাতে ঠিক থাকে, সেই সেটাই হচ্ছে আসল। আর কিছু সেই না, নেগেটিভ গুলো, বিশেষ করে নেগেটিভ। না, নেটে তো এখন এই যে আপনার সাথে কথা বলার 2 দিন আগে আমি দেখি আপনাদের তিনজনের একটা ছবি বেরিয়েছে। আপনি, আপনার বাবা এবং মা একটা রোয়াকে কিংবা সিঁড়িতে বসে আছেন। এটা হুম। অরিজিনাল ছবি আছে আমি জানি, হুম। কিন্তু এটা এআই দিয়ে আবার করা হয়েছে। সো আমি এটা শুনলাম, আমাকে একটা কি একটা বললো, জানি যে 1-2 দিন আগেকার ঘটনা বোধহয়, হ্যাঁ, হ্যাঁ, আমি জানি না। হ্যাঁ, সেটা এবং এটা কালার কালারাইজ কালার করে, করেছে। হ্যাঁ, হ্যাঁ, সে একটা, এটা তো আমাদের আমাদের বিশপ লিফ রোডের বারান্দায় তোলা, নিমাই ঘোষের তোলা। হ্যাঁ, এবং সেটাকে একটা বড় হল ঘর টলঘর তৈরি তৈরি করে নাকি সেই, যাই হোক, এসব তো এখন হচ্ছে, কিছু করার নেই, কি এখন ওইটা করবে। কে বলবে কোনটা অরিজিনাল কোনটা নকল, সেই এগুলি তো, এখন সেই চ্যালেঞ্জ তো, হয়ে গেছে। সেই তো। কি করা যাবে? আমিও একবার এসেছিলাম, সম্ভবত বৌদি দরজা খুলে দিয়েছেন, সেটা আমার মনে আছে। তা আমি গেলাম, আপনার বাবা অটোগ্রাফ করলেন আমার ছবি টবিতে, আমার ভাইও ছিলেন, আমার বাবা মা ছিলেন। তো আমি আমার অনেক ছবি তুলেছি, তার মধ্যে একটা ছবি ছিলেন আপনার বাবা এরকম করে দুহাত দিয়ে স্টেটসম্যান কিংবা টেলিগ্রাফ পড়ছেন। তো মামা এটা দেখে বললো, দেখেছো মানে এই বয়সেও কত
শক্তি আছে যেরকম দুহাত খুলে পত্রিকা পড়ায়। তারপর সম্ভবত আবার কলকাতায় গিয়েছেন বেশ কয়েকবার। যে হুম জিনিসটা আমার মনে আছে যে তখন সম্ভবত সৌরদ্বীপ আরেকটু বড় হয়েছে। হুম হুম। তো সেটা ওই সব সময় মানে যখন এসেছিলেন আমার ধারণা চিকিৎসার জন্যই বোধহয় এসেছিলেন, আর হ্যাঁ। কোনো কারণ থাকতে পারে না। এমনি তখন আপনাদের এবং আমি জানি আপনিও তারপর একবার ঢাকায় এসেছিলেন। তো ওই সব সময়গুলোতে আপনাদের মানে কি বিষয়ে কথাবার্তা হতো মানে না, কি বিষয়ে কথাবার্তা হতো মানে সে তো এখন মনে রাখা খুব মুশকিল। এখন জেনারেল পারিবারিক কথা, তারপরে বিশেষ করে উনিও যেটা জানতে চাইছেন যে আমরা কারণ উনি নিজে খবর পেয়েছিলেন যে বাবার সব ছবিগুলোর অবস্থা খুব খারাপ। সেটা উনি খবরাখবর পেয়েছিলেন এবং সেটা তো অস্কার ইত্যাদি দেবার সময় ওরাই আমাদের জানায় যে খুবই খারাপ অবস্থা। তো সেখানে উনি খুব কনসার্ন ছিলেন যে মানে ছবিগুলো কিভাবে বাঁচানো যায়, সেই সেই বিশেষ করে আমার মনে হয় যা কথাবার্তা হতো সব ওই প্রেজার্ভেশন নিয়েই কথাবার্তা আচ্ছা হতো। এবং কারণ মানে এত বড় বাড়ি, এত এত জিনিস, আর আহ, মানে সেটা উনি উনি ভীষণই মানে ছিলেন আর কি, কনসার্ন ছিলেন যে সব জিনিসগুলো যাতে ঠিক মতো রাখা হয়, ওর কাজ যাতে ঠিক মতো প্রিজার্ভড হয়। সেটাতে উনি ভীষণভাবেই মানে আমাদের বারবার সে কথাই বলতেন যে আমি তো সবসময় ভাবি যে ওর ওর কাজগুলো যাতে থেকে যায়, মানে আচ্ছা। কাজগুলো যাতে বা পরের প্রজন্মরা ওর কাজগুলো দেখতে পারে বা ওর লেখাজোখা গুলো করতে পারে। সেই সেই নিয়ে বিশেষ কথা হতো তার। আর তাছাড়া সৌরদীপ তো আছেই, এসব মিলিয়ে টিলিয়ে আর কি কি করবে ইত্যাদি এইসব ব্যাপারটা হুম। আবার হতো আর কি। সেই আর ওর বই যে যখন প্রকাশিত হতো তখন কি আপনারা জানতে পারতেন, ও কি জানাতো যে বই হয়েছে, কিংবা আপনি বইগুলো পেয়েছেন কিভাবে? মানে ওর ওর যে বইগুলো, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বটেই, সে তো উনি সবসময় সেটা ফোন করে খবর নিতেন কিন্তু, যে উনি হয়তো বই পাঠালেন কোনো পাবলিশারের মারফত আমাদের বাড়িতে, যেমন পাশের বইটাই ওই যে এই বইটাই। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা সেটা উনি সবসময় খবর নিতেন যে আমি কিন্তু পাঠিয়েছি, তোমরা পেয়েছো কি, এরকম একটা ব্যাপার। সেটা উনি খোঁজ খবর নিতেন সবসময়, যে যেগুলো উনি পাঠাতেন সেগুলো আমাদের হাতে এসে পৌঁছচ্ছে কিনা, সেসব খবর উনি সবসময় নিতেন। আমি তো বলতাম যে ফোনে ফোনে ভীষণভাবেই একটা যোগাযোগ ছিল, মানে যখন উনি আসতেও পারছেন না কিন্তু ফোনটা কিন্তু ছিলই, আচ্ছা ফোনে ফোনে যোগাযোগটা ছিল শেষ দিন অবধি। আমি এক জায়গায় গেছি আমার মনে পড়ছে, কিন্তু পরের জায়গাটাতে আমার মনে পড়ছে না, কারণ আমি আচ্ছা মানে বাংলাদেশে গিয়ে ওর সঙ্গে কথা হয়েছে ফোনে, আচ্ছা ওর সঙ্গে কথা হয়েছে ফোনে। এবং যেটা যেটা খুব অদ্ভুত যে উনি বললেন যে আম, আমি বললাম যে একদিন এত একটা একদিন দেখা হোক, একদিন দেখা হোক, অনেকদিন দেখা হয়নি। তুমি আর এসো, তুমি আর এসো, ঠিক আছে আমি যাব, তুমি আর এসো, এরকম একটা অ্যাটিটিউড, আমি জানি না কেন। কিন্তু উনি বোধহয় চাইতেন না যে ওর ওখানে আমি যাই বা মানে, উনি বললেন যে আমি 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 আসবো, আমি আসবো, আমি যদি পারি আমি আসবো, তুমি এসো না, তুমি এসো না, এরকম একটা ব্যাপার। হুম, আমি জানি না সেটা কেন। কিন্তু আচ্ছা আমি দু তিনবার একটু ইচ্ছে প্রকাশ করেছিলাম যে আমি, তারপরে বাংলাদেশে খুব কমবারই গেছি, কিন্তু যতবারই গেছি উনি তখন জীবিত, ফোন করেছি। এবং উনি চাইতেন না আমি যাই, উনি আচ্ছা। বলতেন আমি আমি আসছি, আমি আমি যদি পারি আসবো, তুমি আর এসো না। তার মানে আপনি কোনো বাসায় যাননি ওকে দেখতে? না 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 আচ্ছা না, সেটা 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 আমার, আমি এখন খুব আফসোস হয় আমার, কিন্তু উনি বারণ করতেন, আচ্ছা মানে বেশ বেশ জোর গলায় বারণ করতেন আচ্ছা। যে তুমি এসো না। না, এটা জিজ্ঞেস করলাম কারণ আমাকে একজন বলেছিল যে আপনি ওর ছোট ভাইয়ের বাসায় গেছেন। না তো ওই জন্য আমার মানে কনফার্ম না, করলাম যে আমি আসলে যাইনি কিন্তু, ঠিক আছে। আমি বাংলাদেশে গিয়ে ওর ওর বা জায়গায় আমি যাইনি। আচ্ছা আহ উনি সেটা মানে ভীষণভাবেই বারণ করেছিলেন, যেটা আপনাকে বললাম। আচ্ছা। আর ও যে চলে গেল এই খবরটা আপনি জানলেন কিভাবে? সেটা আমার মনে পড়ছে না জানেন। তবে কোথাও একটা বেরিয়েছিল কোনো কাগজে বলে আমার বিশ্বাস। তখন তো অত সেই নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক টেটওয়ার্ক ছিল না, কিন্তু কোনো কাগজের মারফত থেকে আমি খবরটা পাই আচ্ছা যে উনি আর নেই, উনি চলে গেছেন। এবং এটা আমি জানি না, তার সঙ্গে কোনো হয়তো বাংলাদেশের একটা যোগাযোগ ছিল বা কিছু ছিল। আহ তারপরে তো বোধহয়
আমাদের এখানেই বোধহয় একটা টেলিভিশনেও বোধহয় একটা খবর পড়ার সময় একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল আমার যতদূর মনে পড়ছে, কিন্তু আমাকে একজন খবরের কাগজ থেকে ফোন এসেছিল আমার কাছে, এইটুকু আমার মনে আছে। আচ্ছা, কোন খবরের কাগজ আমি এখন মনে নেই। ঠিক আছে। উনি কবে চলে গেলেন? 3রা এপ্রিল 2013। 2013, মানে 12 বছর হয়ে গেল। হ্যাঁ, বাবুদা আপনাকে অনেক ধন্যবাদ। আহ, আপনি আমানুলকে অনেক কাছ থেকে দেখেছেন। আপনার চোখে ওর কাজকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ভীষণ ইম্পর্টেন্ট কাজ উনি করে গেছেন। শুধু যে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে তা নয়, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের নানা রকমের ইভেন্ট উনি কভারেজ করেছেন এবং খুব ইম্পর্টেন্ট কাজ উনি করেছেন, খুব ইম্পর্টেন্ট। মানে সেই দলিল যাকে বলা যায় সেটা সেটা ওর কাছে রয়েছে। এবং সে কাজ যাতে সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতের প্রজন্ম সে ওর কাজ দেখতে পারে, এই এর থেকে বেশি তো আর কিছু বলার নেই। কাজে আমার মনে হয় যে ভীষণভাবেই প্রিজার্ভ করা উচিত। আর এখন সময়, কারণ এখন টেকনোলজি এত এত ভালো হয়ে গেছে ওই দিক থেকে যে খুব খারাপ কাজও, মানে খারাপ অবস্থার কাজও সেগুলো রেস্টোর করা যায়। কাজেই আমার মনে হয় যে সেটাই করা উচিত এখন। ওর ওর কাজগুলোকে উদ্ধার করাই হচ্ছে মেন আমাদের কর্তব্য বলে মনে হয়। সেটাই আমার মনে হয়, কারণ অসম্ভব ভালো উনি কাজ করে গেছেন। অসম্ভব ইম্পর্টেন্ট কিছু, মানে ভিজুয়াল ব্যাপার উনি করেছেন যেগুলো খুবই খুবই সকলের দেখা উচিত বলে আমার বিশ্বাস, এবং ওয়াইডলি দেখা উচিত বলে আমার বিশ্বাস। এই যে কয়েকজন লোকে দেখলো তা নয়, এটা খুব ওয়াইডলি একটা একটা বড় রকমের কিছু পাবলিকেশন বা কিছু করা উচিত, যেটা মানে ওর কাজটা সকলের কাছে গিয়ে পৌঁছয়। সেটা ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আর আপনার বাবার সাথে ওর সম্পর্কটা আপনি কিভাবে দেখেন? গুরু শিষ্য কিংবা ভীষণ 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 ভীষণ, মানে মানে আর বাবা ভীষণ পছন্দ করতেন এবং সকলে, মানে মানে এটা খুব এটা মানে এই রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। দুজনের মধ্যে যে রিলেশনশিপ ছিল, একটা বন্ধুত্ব, একটা মিউচুয়াল অ্যাডমিরেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। আর একটা একটা আমানুল কাকার তো একটা অগাধ শ্রদ্ধা ছিল ওর উপরে, এবং উনিও অসম্ভব স্নেহ করতেন এবং কাজ পছন্দ করতেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং নানা রকম কথাবার্তা হতো। সব সময় যে কি কথাবার্তা হতো সেটা আমার পক্ষে বলা খুব মুশকিল, কারণ আমি সব সময় সে ঘরে হাজির থাকতাম না। কিন্তু কি কথাবার্তা হতো সে তো টেপ রেকর্ডারের ওই টেপ থেকেই বোধহয় কিছুটা আন্দাজ পাওয়া যায়। তো এখন সেটা সেসব তো হতোই, এবং খুব খোলামেলা আড্ডা হতো জানেন, মানে যেটা যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় যে। এবং বাবা শত কাজের মধ্যেও আমানুল কাকা এলে ওকে কিছুটা সময় দিতেন। ওকে বেশ খানিকটা, কিছুটা আমি বলবো না, বেশ খানিকটা সময় দিতেন, কারণ মানে আর বিশেষ করে বাংলাদেশের খবরাখবর জানা ইত্যাদি সেসব ব্যাপার ট্যাপার গুলো, সেটা তো ছিলই, অবশ্যই ছিল, সেটা ভীষণভাবেই ছিল। এবং মানে দুজনের মধ্যে একটা মানে শ্রদ্ধা বন্ধুত্ব সব ছিল, এই হচ্ছে ব্যাপার। বন্ধুত্ব তো ছিলই। আর উনি কিন্তু সচরাচর বেশি লোক অ্যালাউ করেননি ওর সেটে, মানে সেটা কিন্তু খুব একটা ইউনিক ব্যাপার যে উনি মানে নিজে ইনভাইট করেছেন। ওর ছবি মানে পছন্দ হয়েছে ওর, উনি ইনভাইট করেছেন যে তুমি যখন কলকাতা আসবে আমার ফ্লোরে এসো, কিছু ছবি তুলো ইত্যাদি। এখন সেটা কিন্তু উনি সচরাচর কাউকে করতেন না। সেটা আমানুল কাকাকে করেছেন, এবং সেটা বারবারই উনি বলতেন যে যে এই আমানুল এবার বড় ভালো কাজ করেছে, এই ছবিটা খুব ভালো, দেখো, এরকম একটা ব্যাপার যখন ছবি পাঠাতেন সব ছবিগুলো প্রিন্টেড হয়ে যাওয়ার পর। তো সেটা সেটা ছিল, সেটা অদ্ভুত, দুজনের মধ্যে একটা অদ্ভুত একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা একটা কেমিস্ট্রি ছিল যেটা বলা যায়। আর আরেকটা একটা একটা ওয়েভলেন্থের মিলও ছিল কোথাও একটা, যে কারণে ভীষণ ভীষণই উনি পছন্দ করতেন। এবং যে কারণে খুব সব চিঠিও রয়েছে যে তুমি এসো, মানে এবার দেখে যাও আমার নাতির মুখ, দেখে যাও একবার, না একবারও নাতির মুখ দেখবে না, এটা কি হয়, তুমি চলে এসো, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো উনি, এগুলো ভীষণভাবেই উনি করতেন আমানুল কাকার ক্ষেত্রে। বাবুদা, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না না, এটা আর তো আমানুল কাকার ব্যাপার, এ তো তো পরিবারের একজন, এটা না বলা খুব কঠিন।